ধর্ষণ করছে, ডলার মারছে, ডলার আমারও দোষ আছে কিন্তু ডলারেরও দোষ আছে। বাচ্চাটা বিড়াল নিয়ে খেলতেছিল, মহিলাটা বাচ্চাটাকে ডাক দিয়ে ঘরে নিয়ে গেছে। দর্শক, রামিসা ধ ও হ মামলায় হঠাৎ করে এবার উঠে এসেছে নতুন এক নাম, ডলার। আদালতে তোলার সময় প্রধান আসামি সোহেল রানা দাবি করেন তিনি রামিসাকে ধ করলেও হ করেছে মিরপুর 11 এলাকার ডলার নামের এক প্রভাবশালী ব্যক্তি। সোহেলের অভিযোগ, ডলার তাকে এই ঘটনায় জড়ানোর জন্য 2 লাখ টাকা দিয়েছিলেন এবং হকাণ্ডের মূল হোতাও তিনি। একই সঙ্গে মামলার আরেক আসামি স্বপ্না আক্তার, যে কিনা তার স্ত্রী, তাকেও সোহেল রানা সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেন। দর্শক, এই সোহেলের স্ত্রী দোষী নাকি নির্দোষ সেটা আমি পরে আপনাদেরকে জানাচ্ছি। তো আদালত প্রাঙ্গণে দেয়া সোহেলের এই বিস্ফোরক বক্তব্যের পর নতুন করে এখন আলোচনার কেন্দ্রবিন্দু যে কে এই ডলার। আদৌ কি বাস্তবে তার অস্তিত্ব আছে নাকি এটা সম্পূর্ণ এক কাল্পনিক চরিত্রের নাম? আদৌ কি তিনি ঘটনার সঙ্গে সম্পৃক্ত নাকি দায় এড়াতে নতুন করে এই কৌশল নিয়েছে ঘাতক সোহেল রানা? সেটাই আমরা আজকে আপনাদের জানাতে চলেছি, সঙ্গেই থাকুন। রামিসার আসামি কখনো চিৎকার করে বলছে সে শুধু ধ করেছে, খু করেনি। খু করেছে ডলার নামের অন্য কেউ। আবার প্রিজন ভ্যানে ওঠার পর মুহূর্তেই সুর বদলে বলছে সে ধ বা খু কোনোটাই করেনি। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে একজন আসামির এরকম বয়ান বদল এটাই প্রমাণ করে যে তার কথার কোনোই গ্রহণযোগ্যতা নেই। এটা সুস্পষ্ট যে তাকে কেউ পর্দার আড়াল থেকে আইনি ফাঁকফোকর খোঁজার বুদ্ধি শিখিয়ে দিচ্ছে। এর উদ্দেশ্য একটাই হতে পারে, মামলার তদন্তকে ভিন্ন খাতে মোড় নেওয়া অথবা বিচার প্রক্রিয়াকে যতদূর সম্ভব দীর্ঘায়িত করা। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই দ্বিচারিতা কে করাচ্ছে? সোহেল রানাকে দিয়ে? সোহেল রানা নিজে নাকি রাষ্ট্র? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। কি দর্শক, চমকে উঠলেন? হ্যাঁ, ধ মামলার রায় এত সহজে হতে দেবে না। রায় হতে হতে বছর লেগে যাবে আর কার্যকর হতে হতে জীবন চলে যাবে। আর রাষ্ট্র তো ভিকটিমের বাবাকে কিনেই ফেলেছে, তাই না? বিচার হবার আগে রামিসার বাবা বিচারের উপর সন্তুষ্টি প্রকাশ করেছেন। এদিকে রাষ্ট্র সোহেল রানার জন্য একজন উকিল নিয়োগ দিয়েছেন। সেই উকিল আদালতকে বলছে, যেহেতু ডিএনএ টেস্টে ভিকটিমের ভ্যাজাইনাল সোয়াবের ভেতরে সোহেল রানার বীর্যের উপস্থিতি শনাক্ত হয়নি এবং ঘটনার কোনো চাক্ষুষ সাক্ষী নেই, তাই আমরা আসামির ডিসচার্জ চাই। এবং সোহেল রানার আইনজীবীকে আরও যখন জিজ্ঞেস করা হয় যে ডলার এই ব্যক্তিটা কে, এ বিষয়ে আপনার বক্তব্য কী, তখন তিনি বলেন যে আসামি ডলার সম্পর্কে আমাকে এমন কিছু বলেনি, তবে সে আমাকে বলেছে যে সে নির্দোষ। এখন যদি কেউ আসামিকে ফাঁসাতে চায় তাহলে সেটা আদালতের তথ্য প্রমাণ বিশ্লেষণের পরই প্রমাণিত হবে। দর্শক, রামিসার আসামি এই সোহেল রানার ডলার নাটকের মুখোশ আরেকটু আপনাদের সামনে উন্মোচন করতে চাই। এটা অবশ্যই একটা নাটক। হ্যাঁ, আমি আবারও বলছি এটা অবশ্যই একটা নাটক, কারণ গত 20শে মে স্বেচ্ছায় সজ্ঞানে 164 ধারায় এই সোহেল রানা কিন্তু আদালতে জবানবন্দি দিয়েছিল। সেখানে তিনি বলেছিলেন যে রামিসাকে বাথরুমে ধয়ের পর ঘটনা ধামাচাপা দিতে সে শিশুটিকে পৃথিবী থেকে একেবারে চিরতরে বিদায় করে দেয় এবং তার স্ত্রী স্বপ্না আক্তার রামিসাকে কৌশলে তাদের ফ্ল্যাটে ডেকে নেয়, সেটাও সেদিন সে বলেছিল। এখন যখন 1 জুন আদালতে অভিযোগ গঠনের শুনানির সময় চলছিল, তখন সে হঠাৎ করে ডলারকে সামনে নিয়ে আসে। অথচ 164 ধারায় যে জবানবন্দি দিয়েছিল সেখানে ডলারের কোনো উল্লেখই ছিল না। রামিসার ঘটনায় তার স্ত্রীর ভূমিকা নিয়েও সে মিথ্যাচার করছে। সেদিনের জবানবন্দিতে সে বলেছিল তার স্ত্রী রামিসাকে ডেকে নেয়। এখন আদালতে বক্তব্য পরিবর্তন করে সে আবার বলছে তার স্ত্রী সম্পূর্ণ নির্দোষ, তাকে নতুন করে ফাঁসানো হচ্ছে। সত্য একই সঙ্গে দুটো ঘটনা হতে পারে না। সত্য একটাই হয়। 100 বার জিজ্ঞেস করলেও সত্য একটাই হবে। বারবার আপনার এই বয়ান পরিবর্তন এটাই প্রমাণ করে আপনি দোষী। এই যে মিসেস স্বপ্না আক্তার, আপনাকে এভাবে পুলিশ হেফাজতে দেখতে আমাদের ভীষণ ভালো লাগছে। কেন জানেন? এই ঘটনায় আপনি জড়িত ছিলেন কি ছিলেন না সেটা নিয়ে আমি ভিডিও শেষে আলোচনা করব, কিন্তু আগে বলছি আপনার কি কি দোষ ছিল। যাদের হাজব্যান্ড এই রকমের নেশারু বা নারী লোভী হয়, সে স্বামীদের কাছ থেকে এই মেয়েদের উচিত আগে ডিভোর্স নিয়ে নেওয়া, কারণ এই মহিলাগুলোর জন্য এই নরপশুগুলোকে সমাজ চিনতে পারে না
এই নরপশুগুলো এই মহিলার ছায়ার ভেতর লুকিয়ে এমন একটা মুখোশ তৈরি করে যে আমরা বুঝতেই পারি না যে এখানে একটা নরপশু লুকিয়ে আছে। দ্বিতীয়ত, প্রথমে রামিসাকে গুম করার কাজে স্বামীকে আপনি সহযোগিতা করলেন। তৃতীয়ত, সে গ্রিল কেটে পালিয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত দরজার খিল লাগিয়ে ঘরে বসে রইলেন। আপনাদের মতো স্বপ্নাদের এই স্বামী ভক্তি রাগে, ক্ষোভে, ঘৃণায় আমার গায়ে আগুন ধরিয়ে দেয়। আপনারা হচ্ছেন একচোখা। আপনাদের এই মনোভাবের কারণে এরকম ধরা নিশ্চিন্তে আমাদের চারপাশে ঘুরে বেড়ায় ছদ্মবেশে। রামিসার মা যখন খোলো খোলো বলছিল তখন তো আপনি স্পষ্টতই শুনছিলেন ভেতর থেকে। একটু মায়া হলো না আপনার? কি লজ্জা, কি লজ্জা! মামলা থেকে রেহাই পেয়ে কি করবেন আপনি? এই পোড়ামুখ সবাইকে না দেখিয়ে আমার পরামর্শ থাকবে বাকি জীবনটা স্বেচ্ছায় জেলে কাটান। অন্তত আত্মতৃপ্তি নিয়ে মরতে পারবেন। জাতি জানুক আপনি স্বেচ্ছায় প্রায়শ্চিত্ত করছেন। এবারে মামলার দ্বিতীয় আসামি এই স্বপ্না আক্তার আসলেই কি সেদিন ছোট্ট রামিসাকে ডেকে নিয়ে গিয়েছিল তার স্বামীর হাতে সঁপে দেওয়ার জন্য, নাকি 164 ধারার জবানবন্দিতে মূল অভিযুক্ত সোহেল রানা সেদিন ভুলবশত স্ত্রীকে জড়ানোর উদ্দেশ্যে কিংবা নিজেকে কম দোষী প্রমাণের উদ্দেশ্যে সেদিন স্বপ্না আক্তারের বিরুদ্ধে বলেছিলেন যে স্বপ্না আক্তারের রামিসাকে ফ্ল্যাটে সেদিন ডেকে নিয়ে যায়। বাচ্চাটা বিড়াল নিয়ে খেলতেছিল, তো মহিলাটা বাচ্চাটাকে ডাক দিয়ে ঘরে নিয়ে গেছে। এই লোকটিকে একাধিক সাক্ষাৎকারে বারবার বলতে শোনা যায় যে সেদিন রামিসা বিড়াল নিয়ে খেলছিল। সেখান থেকেই স্বপ্না আক্তার রামিসাকে তাদের ফ্ল্যাটে ডেকে নিয়ে যান এবং তারপরেই এই মহাকাণ্ড। কিন্তু এ ব্যাপারে স্বপ্না আক্তারকে কঠিন রিমান্ডে নেওয়া উচিত বলে আমার মতামত। কারণ যদি সে ছোট্ট মেয়েটিকে তার বাসা থেকে মিথ্যা প্রলোভনে ডেকে নিয়ে স্বামীর হাতে সঁপে দেন, তাহলে এই ঘটনায় সে অবশ্যই দোষী। কারণ সে সোহেল রানাকে পরিকল্পনা বাস্তবায়নে সর্বাত্মক সহায়তা করেছে। তবে এ ব্যাপারে রামিসার বড় বোন এবং মাকেও অধিকতর জিজ্ঞাসাবাদ করতে হবে, কারণ বাঁচার জন্য সোহেল রানা ও স্বপ্না আক্তার দুজনেই কিন্তু মিথ্যা কথা বলে থাকতে পারে। এই ঘটনায় রামিসার বড় বোন ও মা দুজন কিন্তু বড় সাক্ষী। কারণ আমাদের জানতে হবে রামিসাকে কি বাসা থেকে মিথ্যে অজুহাতে, নাকি দুই দরজার মধ্যের যে জায়গা সেখান থেকে মুখ চেপে সোহেল রানা জোরপূর্বক রামিসাকে তার ফ্ল্যাটে ঢোকায়। এখানে একটা জিনিস কিন্তু প্রমাণিত, স্যান্ডেল যেহেতু বাইরে একটা পাওয়া গেছে তার মানে বোঝা যাচ্ছে সে স্বেচ্ছায় ভেতরে ঢোকেনি, তাকে জোর করে টেনে ঢুকিয়েছে। তো দর্শক, এখানে আপনাদের একটা জিনিস জানা প্রয়োজন যে রামিসার বড় বোন রাইসা কিন্তু সেদিন সকাল 9:30 তার জ্যাঠার বাসায় যাচ্ছিল। রামিসাও বোনের সঙ্গে সঙ্গে যাবে বলে পিছু নিয়েছিল। বড় বোন তাকে সঙ্গে করে নেয়নি, এ পর্যন্ত আমরা সবাই কিন্তু জানি। কিন্তু প্রশ্ন কিন্তু থেকেই যায়, রামিসাকে সে কোন জায়গায় শেষ দেখতে পেয়েছিল? রামিসা কি তাদের নিজ ফ্ল্যাটের ভেতর ঢুকতে পেরেছিল? যদি ঢুকতে পারে তাহলে সোহেল রানা নিশ্চয়ই রামিসাকে ডাকতে তার বাসায় যায়নি। আর গেলেও রামিসা নিশ্চয়ই সোহেল রানার সঙ্গে একা যেতে চাইবে না, মানে সোহেল রানার সঙ্গে সে নিশ্চয় আসেনি। শুনেছি রামিসার মা সেদিন সকালে রান্নাঘরে ছিলেন এবং তিনি একটা চিৎকারও শুনতে পান, যদিও তিনি তখন বুঝতে পারেনি যে এই চিৎকারটার মেয়ের। যদি ঘুণাক্ষরেও জানতে পারতেন, তবে নিজের জীবন বিপন্ন করে হলেও রাইসাকে বাঁচানোর জন্য তিনি দৌড়ে ছুটে যেতেন। আচ্ছা, সেদিন যখন সাংবাদিকরা প্রশ্ন করছিল যে রামিসা আদৌ ঘরে ঢুকেছিল কিনা, সেই প্রশ্নের উত্তর কিন্তু রামিসার মা দিতে পারেননি। কারণ 10:30 দিকে যখন রামিসার মা রামিসাকে দাঁত ব্রাশ করার জন্য বারবার বলছিলেন, তখন রামিসার কোনো সাড়া না পেয়ে তিনি এঘর ও ঘর, শেষে নিচতলা, গ্যারেজ, উপরতলা, এভাবে করতে করতে শেষে এসে পাশের ফ্ল্যাটের বাইরে রামিসার স্যান্ডেল দেখতে পান। তাহলে রামিসা যে তখন বিড়াল ছানার সঙ্গে খেলছিল আর স্বপ্না আক্তার এসে তাকে জোর করে ডেকে নিয়ে গেলেন, এই ঘটনাটার সাক্ষ্যদাতাকে? এটা তিনি দেখলেন কি করে? তিনি তো জানেনই না তার মেয়ে কখন ঘরে ফিরেছে। সাংবাদিক ভাইদের বলবো এ ব্যাপারে রামিসার মায়ের একটা পূর্ণাঙ্গ সাক্ষাৎকার নেওয়া উচিত, যেন তার কথা শুনে অন্য মায়েরা একটু সচেতন হয়। বোনেরা, ভাইয়েরা আমার, আপনাদের কাছে আমার 1000বার অনুরোধ থাকবে, আপনারা এক মুহূর্তের জন্য আপনার বাচ্চাদেরকে এভাবে একা ছেড়ে দেবেন না, সেটা ছেলে হোক কিংবা মেয়ে। কত কোটি আইন করে বইটাকে মোটা 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 এত মোটা করবেন, নাকি সে ছোট্ট একটা বই করে আইনের প্রয়োগ করবেন?